নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে প্রাক্তন মন্ত্রী সিউড়িতে। আবারও প্রচুর অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। অবৈধ বালি বোঝায় 3টি ট্রাক্টর আটক করল সরাইপুর থানার পুলিশ। অবৈধ মোষ বোঝায় গাড়ি আটক করল দুবরাজপুর থানার পুলিশ। আদমপুর যুব সংঘের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। তৃণমূলের কার্যকরী সমিতির বৈঠকে ডাক পেলেন অনুব্রত মণ্ডল। শান্তিনিকেতনের 2024-এর ঐতিহ্যবাহী পৌষ মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক। স্বামীজির আবির্ভাব তিথি পালিত হল খয়রাশোলের গীতা ভবনে। সদস্য সংগ্রহ অভিযানে সিউড়িতে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। আজ সোমবার 25শে নভেম্বর তৃণমূলের কার্যকারী বৈঠকে সুখেন্দু শেখর রায়ের আমন্ত্রণ না পাওয়া এবং অনুব্রত মণ্ডলের যোগ দেওয়া নিয়ে সুভাষ সরকার বলেন, এটাই তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের ফল নিয়েও শাসক দলকে আক্রমণ করেছেন তিনি। এদিন সদস্য সংগ্রহ কর্মসূচি সেরে সুভাষ সরকার যান সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। নিতাই দাস নামে পঞ্চায়েত সদস্যকে দেখেন তিনি। প্রসঙ্গত, গতকাল রবিবার 24শে নভেম্বর রাত্রে সদস্য সংগ্রহ অভিযানে সিউড়ি 1 নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েতের সদস্যের স্বামী নিতাই দাস আক্রান্ত হন বলে দাবি করেছে বিজেপি। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ ছিল রাতের অন্ধকারে মহিলার ঘনিষ্ঠতার। নিতাই দাস সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার জানান, আমাদের যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন তার স্বামীকে একেবারে তৃণমূল রীতিমতো মারধর করেছে। বাঁদিকে চোয়ালে, মাথায়, পেটে। সে হাসপাতালে ভর্তি আছে, তাকে দেখতে এসেছিলাম। আর তৃণমূল এখানে যখন দেখছে যে ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা ইতিমধ্যে 1,40,000 হয়ে গেছে, তারা আতঙ্কে ভুগছে। তাই করিদ্ধা গ্রাম পঞ্চায়েত সেখানে গিয়েও একজন পঞ্চায়েতের যে প্রতিনিধি তার স্বামীর ওপর হামলা করেছে। আবার পুলিশের সাহায্য নিয়ে মিথ্যে অভিযোগ আনছে তার উপর। অথচ ওই হামলা করতে গিয়ে আমাদের যে পঞ্চায়েতের যিনি প্রতিনিধি আছেন তাকেই তার উপরে অশালীন আচরণ করেছে। সেগুলো হাসপাতাল থেকে বেরোক, তারপরই সে অভিযোগ করবে এবং এর যথাযথ ব্যবস্থা আমরা নেব। ভারতীয় জনতা পার্টির সদস্যতা সংগ্রহ অভিযান সারা ভারতবর্ষ জুড়ে চলছে। সমগ্র ভারতবর্ষে ইতিমধ্যেই 11 কোটির উপরে সদস্যতা সংগ্রহ হয়ে গেছে, যা প্রমাণ করছে যে সারা পৃথিবীতে সব থেকে বৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও আমরা সদস্যতা সংগ্রহ অভিযান একটু দেরি করে শুরু করেছি। তার কারণ এখানে আন্দোলন ছিল আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে। আর আজকে এই বীরভূমের সিউড়িতে আমি এসেছি এই সদস্যতা সংগ্রহ অভিযানে যোগদান করার জন্য। বীরভূমেও সদস্যতা সংগ্রহ অত্যন্ত তীব্র গতিতে, ভালো গতিতে হচ্ছে। আজকে আপনারা এই সিউড়ি শহরে যে ক্যাম্প দেখছেন, এই রকম আজকে সিউড়ি সাংগঠনিক জেলায় মানে বীরভূম সাংগঠনিক জেলায় 200টি ক্যাম্প হচ্ছে। আর এই ক্যাম্প থেকেই আজকে এখানে 250 জনের সদস্য গ্রহণ করেছে। তার মানে প্রতিদিন আমরা এই বীরভূমে প্রায় 7 থেকে 8 হাজার সদস্য যোগ্য হচ্ছে। আমরা এখানে বীরভূম থেকে আমরা 2.5 থেকে 3 লক্ষ আমাদের লক্ষ্যমাত্রা আছে। সম্ভবত সেই লক্ষ্যমাত্রা আরো বৃদ্ধি পাবে, তার কারণ যেভাবে মানুষ আগ্রহ সহকারে সদস্যতা গ্রহণ করার জন্য এগিয়ে আসছে। বিশেষ করে এর পরবর্তী সময় আজকে আমরা কয়েকজন বিশিষ্ট মানুষের কাছে যাব। যেমন ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা মানে সংখ্যায় বৃদ্ধি হবে, তেমনি গুণগত মান
মানে অর্থাৎ যারা সমাজে বিশেষ যাদের যোগদান আছে সেই সমস্ত মানুষকেও ভারতীয় জনতা পার্টির সদস্য আমরা করছি। বাই ইলেকশন নিয়ে কি বলবেন? দেখুন, বাই ইলেকশন সারা পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড আছে যে শাসক দলের পক্ষে যাওয়া। তার কারণ মানুষের মনে এটা যে এই ভোটের ফলে তো সরকারের পরিবর্তন হবে না, কাজে আমি কেন রিস্ক নেব, এটা মানুষের মনে একটা ভয়। আর সেই আতঙ্কটা তৃণমূল ভীষণভাবে তৈরি করেছে। মিথ্যে তালিকা নিয়ে চলে গেছে, মিথ্যে তালিকা টাইপ করে নিয়ে চলে গেছে, বলছে তোমার নাম আবাস যোজনা এসেছে, এটা কেটে দেবো। সব থেকে মজার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আবার প্রচুর অবৈধ কয়লা উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুর থানার পুলিশ গত কয়েকদিনে পাচার হওয়ার আগেই উদ্ধার করলো প্রায় 185 কুইন্টাল অবৈধ কয়লা। দুবরাজপুর থানার বিভিন্ন প্রান্তে চলছে অবৈধ কয়লা উদ্ধার। কোথাও পাচার করার সময় উদ্ধার করা হয়েছে অবৈধ কয়লা, আবার কোথাও জড়ো করে রাখা অবৈধ কয়লা উদ্ধার করেছে দুবরাজপুর থানার পুলিশ। এই অবৈধ কয়লা চোরাপথে ঝাড়খণ্ড ও বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে বীরভূম জেলায় আসছে। সাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে নিয়ে আসা হচ্ছে অবৈধ কয়লা। অবৈধ কয়লা পাচার রুখতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পায়ে গুরুতর আঘাত পান দুবরাজপুরের বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির ASI বিশ্বনাথ মণ্ডল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 24শে নভেম্বর গভীর রাত্রে অবৈধ বালি বোঝাই 3টি ট্রাক্টর আটক করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিউড়ির দিক থেকে ওভারলোড করে বালি বোঝাই ট্রাক্টর আসছিল মুড়ো মাঠের দিকে। গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ মুড়ো মাঠ সংলগ্ন পাইপ লাইনের কাছে পৌঁছে ট্রাক্টরটিকে আটক করে। গ্রেপ্তার করা হয় ট্রাক্টরের চালককে। তাছাড়াও দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয় রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কের চিনপাই বাইপাসের কাছে। ট্রাক্টরগুলি দুবরাজপুরের দিক থেকে সদাইপুরের দিকে আসছিল। পুলিশকে দেখেই চম্পট দেয় চালকরা। তবে ট্রাক্টরগুলির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে সদাইপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। অবৈধ মোষ বোঝাই গাড়ি আটক করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে 12টি মোষ। দুবরাজপুরের গড়গড়া মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে আটক করা হয় অবৈধ মোষ বোঝাই গাড়ি। গ্রেপ্তার করা হয় 2 জনকে। আজ সোমবার 25শে নভেম্বর তাদের দুবরাজপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়া আসানসোল হয়ে জাতীয় সড়ক ধরে বীরভূমের সাঁইথিয়া যাচ্ছিল অবৈধ মোষ বোঝাই গাড়ি। দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের উপর গড়গড়া মোড়ের কাছে গাড়িটিকে আটক করে এবং গাড়ির পেছনের দরজা খুলতেই দেখা যায় অবৈধভাবে মোষ পাচার করা হচ্ছে। গাড়িটি দেখে মনে হবে কোনো পার্সেল ভ্যান। এই পার্সেল ভ্যান গাড়ি করে মোষ পাচার হচ্ছিল, যা দুবরাজপুর থানার পুলিশ ধরে ফেলে। পুলিশের চোখে ধুলো দিতেই পার্সেল ভ্যান করে মোষ পাচার হচ্ছিল বলে মনে করা হচ্ছে। এই পার্সেল ভ্যানে মোষগুলো অমানবিকভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। দুবরাজপুর থানার পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে। গাড়ির নাম্বার দেখে মালিকের খোঁজ চালানো হচ্ছে। কারাই পাচার কার্যের সাথে যুক্ত রয়েছে তারও খোঁজ করছে পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962277 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লকের আদমপুর গ্রামের ফুটবল ময়দানে আদমপুর যুব সংঘের উদ্যোগে ডক্টর APJ আব্দুল কালাম স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গতকাল রবিবার 24শে নভেম্বর। 16টি দল নিয়ে গত 20শে নভেম্বর এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল। গতকাল ফাইনালে মুখোমুখি হয় মায়ের আশীর্বাদ সিউড়ি ও দুর্গাপুর বানসাল আদিবাসী সংঘ। দুটি দলই নির্ধারিত সময়ে গোল না করায় টাইব্রেকারে দুর্গাপুর বানসাল আদিবাসী সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মায়ের আশীর্বাদ সিউড়ি। এদিন বিজয়ী দলকে ট্রফিসহ নগদ 1,01,111 টাকা এবং বিজিত দলকে ট্রফিসহ নগদ 71,111 টাকা দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দুবরাজপুরের সিআই শুভাশ্রী সালদার, দুবরাজপুর থানার ওসি তপাই বিশ্বাস, সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, 2 সদস্যা, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ক্রীড়াপ্রেমী মানুষজন। এই ফুটবল প্রতিযোগিতা দেখতে এলাকার মানুষ মুখিয়ে থাকেন। তাছাড়াও ফুটবল গ্রাউন্ডের পাশে বসে গ্রাম্য মেলা। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, এই খেলা 15 বছরে এবছর পড়েছে 15তম খেলা অনুষ্ঠিত হলো 4 দিন। আজকে পুরস্কার বিতরণী মঞ্চে আমাদের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণদা থেকে জেলা পরিষদের মর্জিনা মেম্বার, মুনমুন মেম্বার, আমাদের দুবরাজপুরের ভাইস চেয়ারম্যান সৌগত ভাই মির্জা এবং তার সঙ্গে সঙ্গে এই নানা অঞ্চলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত নেতৃত্ব আজকে এখানে উদ্যোগ উপস্থিত হয়েছে। আমাদের যে কনভেনার রফিউলের আহ্বানে, যে তিনি যেভাবে এই আদমপুর যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে এবং একসময় এই আদমপুর মানে একটা বিভীষিকা নাম ছিল, সেইটা থেকে কাটিয়ে নিয়ে এসে এই যুব সমাজের নেতৃত্বে, রফিউলের নেতৃত্বে তারা যেভাবে খেলাটাকে আস্তে আস্তে উচ্চ মার্গে নিয়ে এসছে, তার জন্য অবশ্যই ধন্যবাদ পাই। এখানে দুবরাজপুরের সিআই সাহেবও আছেন এবং দুবরাজপুর
খয়রাসোল, লোকপুর, সদাইপুর সমস্ত থানায় ওসিরাই এসছেন। একটাই উদ্দেশ্য প্রশাসনের তরফ থেকে ওনাদের, যে এলাকায় শান্তি বিরাজ করে, এলাকার মানুষ খেলাতে মেলাতে উদ্বুদ্ধ হোক। এই খেলা আর মেলা এটা মহামিলন ক্ষেত্র, এখানে সবাই আমরা এক জায়গায় এসে মিশি। উদ্দেশ্য একটাই, ভালো খেলা যেন হোক এবং পরিবার পরিজন নিয়ে মেলাতে আমরা যাই, যেখানে আনন্দ উপভোগ করতে পারি। কমিটির সদস্য রফিউল হোসেন খান বলেন, লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। দীর্ঘ প্রায় 2.5 বছর পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল। কারণ দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে সোমবার 25শে নভেম্বর বোলপুর নিচুপট্টির বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। 2026-এ বিধানসভা নির্বাচন, সে নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে খুব গুরুত্বপূর্ণ বৈঠক আজ সোমবার 25শে নভেম্বর। এখন দেখার বিষয়, দলনেত্রী কি বার্তা দেন সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। শান্তিনিকেতনের 2024-এর ঐতিহ্যবাহী পৌষ মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক। এই ঐতিহ্যবাহী পৌষ মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই নিয়ে সোমবার 25শে নভেম্বর বৈঠক বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে। মেলা পরিচালনা করবে বিশ্বভারতীয় শান্তিনিকেতন ট্রাস্ট, কিন্তু এই পৌষ মেলায় পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার। এই মেলা 6 দিন ধরে চলবে বলে জানা গেছে। পৌষ মেলা বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বোলপুর পৌরসভার পৌরপতি পর্ণা ঘোষ, অ্যাডিশনাল SP রানা মুখার্জি, SDPO রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কর্মকর্তারা। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, আলোচনা হয়েছে, আমরা যেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে, এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব, দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে। তাই ওনারাও বলেছেন, নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন, আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং বলেছি কোনো অসুবিধা নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার যেন কোনো ক্ষতি না হয়, বাইরের দিকটা আমরা দেখে থাকব। এবছর আমরা 6 দিনের মেলা হবে, আর তোলার জন্য 2 দিন সময়। কি প্রস্তাব রাখলেন বিশ্বভারতী? কি ওদের সহযোগিতা চেয়েছে, যেমন ইলেকট্রিসিটি আছে, জল আছে, টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ গ্রিন পলিউশনের যেটা অর্ডার, যে সবসময় মাঠ পরিষ্কার রাখতে হবে, পলিউশন যেন না হয়, বা মানে LPG ছাড়া কারণ আগুন যেন ব্যবহার না হয়, কাঠ কয়লা বা কাঠ ব্যবহার না হয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। পাশাপাশি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন বলেন যে ওনাদের যদি সহযোগিতা এবং সব রকমের আমাদের সাথে থাকেন, তাহলে এই পৌষ মেলা করা সম্ভব। তবে এটা বলতে পারি, ওনারা সব কিছুতেই ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন। আর আশা করি আমরা এই পৌষ মেলা সবাই মিলেই, আপনাদের নিয়েও আর কি, পৌষ মেলাটা সুষ্ঠু হবে। কাজলদা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই পৌষ মেলাটা এবার 6 দিনের সবার সম্মতি করে 6 দিনের পৌষ মেলা হচ্ছে। রাজি হয়েছেন যে পুরো সহযোগিতা করবেন? হ্যাঁ, সেই দিয়েই বৈঠক ছিল, ওনারা সমস্ত রকমের সহযোগিতা করবেন। সেই সুষ্ঠু মেলা এবারে পরিবেশন করবে, সবার যদি সহযোগিতা থাকে নিশ্চয়ই সুষ্ঠু মেলা পরিবেশন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। আজ সোমবার 25শে নভেম্বর বীরভূম জেলার খয়রাসোল থানার পাঁচরা চৈতন্যপুর গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজের আবির্ভাব তিথি ভক্তরা নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলেন।
অন্যান্য বছরগুলির মতো এবছরও আজকের দিনে ভক্তরা নানান ধরনের সুস্বাদু মিষ্টান্ন পরমান্ন সেবা করিয়ে উত্তরীয় ফুলের মালা পরিয়ে স্বামী সত্যানন্দজি মহারাজের আবির্ভাব তিথি পালন করলেন গীতা ভবনের ভক্তরা। এদিন সকাল থেকে ভক্তিগীতি ভাগবত প্রবচনের সাথে সাথে স্বামী সত্যানন্দজি মহারাজ নিজ উদ্যোগে কয়েকশত দুস্থদের শীতবস্ত্র বিতরণ সহ প্রায় 5000 ভক্তদের মধ্যে সুস্বাদু প্রসাদ সেবা করালেন। উপস্থিত ছিলেন গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ, খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী, খয়রাসোল সাধন সংঘ আশ্রমের অধ্যক্ষ অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, বিশিষ্ট ভাগবত পাঠক জসবীর সিং, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর সহ বহু বিশিষ্টজনেরা ও গীতা ভবনের ভক্তরা। এদিন গীতা ভবনের ভক্ত অচিন্ত সিংহ জানান, আজকে সমাবর্তন হিসাবে গীতা ভবনকে এই দিনটা স্বামীজির কথায় সমাবর্তন দিবস। আসলে আমরা সবাই অবগত যে আজ স্বামী সত্যানন্দ মহারাজজির আবির্ভাব দিবস। জন্মদিন বলে তাকে ছোট করা হয়, কারণ আর 5টা জন্মদিনের মতো এই মহামানবের এখানে আসা, ভারতবর্ষটা যে মহামানবেরই তো সাগর তীর, তাই এখানে সাধু সন্ত সেই মহামানবকে আমরা একজন পেয়েছি, তিনি স্বামী সত্যানন্দ মহারাজ। তিনি এই যে একটা শ্রীক্ষেত্র গড়ে তুলেছেন, এই গীতা ভবন, যেটা শ্রী চৈতন্যদেবের 500 বছর পূর্তি উপলক্ষে এটা চৈতন্যপুর গীতা ভবন বলে প্রতিষ্ঠা পেয়েছে। সুদীর্ঘ 38 বছর থেকে এখানে তারক ব্রহ্ম নাম চলছে, শুধু নয় বিভিন্ন সেবাকর্মের মধ্যে দিয়ে সারা বর্ষব্যাপী আজও তার ব্যতিক্রম হয়নি। আজও প্রায় 70 জন মানুষকে, আত্মপীড়িত দুস্থ যারা, সেই রকম মানুষকে বস্ত্রদান করা হয়েছে, কম্বল দান করা হয়েছে। স্বামীজি এবং বিদগ্ধ মানুষেরা এসছেন, জসবীর সিংজি এসছেন, তারপর খয়রাসোল ব্লকের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা আছেন। আমরা দেখলাম যে সবার হাত দিয়ে এই মানুষরা পেল, আর এটাই মানব প্রেমের একটা বড় দৃষ্টান্ত। এই জন্যই আমাদের এই জায়গাটা এত ভালো লাগে, বা মহারাজকে আমরা আপন করে নিয়েছি, তার চরণ পেলে আমরা ধন্য হই বলে এত মানুষ আসেন, এত সমাগম আপনারা সবাই দেখছেন। সকাল থেকে ধর্মীয় আলোচনা এবং অতিথিদের কথা, একটু সঙ্গীত আমরা শুনলাম। তাছাড়া মহারাজকে আজকে নিজের হাতে সেবা করানোরও সুযোগটা থাকে। অনেক মানুষ মহারাজকে জন্য নিয়ে আসেন মিষ্টান্ন, ফুল, মালা ইত্যাদি দিয়ে সম্বর্ধনা করেন। এটাই চরম পরম আনন্দের পাওয়া আমাদের একটা। আমার নাম অচিন্ত সিংহ, আমি সিউড়ি থেকে আসছি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।